ইসরায়েলকে নিয়ে অক্সফোর্ড ইউনিয়নের সুকঠিন ঘোষণা, ঘৃণিত নেতানিয়াহু। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করছি ভালো আছেন। চেঞ্জ টিভির আন্তর্জাতিক চোখ অনুষ্ঠানে আমি এস.জে. রতন স্বাগত জানাচ্ছি আপনাদের সকলকে। ইসরায়েলের বর্বর হামলা ও হত্যাযজ্ঞের প্রতি একের পর এক ঘৃণা জানানো অব্যাহত রেখেছে বিশ্ববাসী। বিশ্বের নানা আন্তর্জাতিক সংগঠন থেকে নিষেধাজ্ঞা সহ ক্ষোভ ও প্রতিবাদ প্রকাশ করা হচ্ছে। নেতানিয়াহুর সেই অনুভূতি নেই, কারণ সে একটা পিশাচ রক্তখেকো। তবে সে নিজে যাই হোক, তার প্রতি ঘৃণা তো আর থেমে নেই। অক্সফোর্ড ইউনিয়ন ইসরায়েলের প্রতি সুকঠিন ঘোষণা প্রকাশ করেছে এবং নেতানিয়াহুর প্রতি তীব্র ঘৃণা পোষণ করেছে। বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ ও প্রভাবশালী বিতর্ক সংগঠন অক্সফোর্ড ইউনিয়ন বৃহস্পতিবার ইসরায়েলকে গণহত্যার জন্য দায়ী একটি অ্যাপার্থাইড রাষ্ট্র অর্থাৎ জাতিগত বৈষম্যমূলক আচরণ করা রাষ্ট্র হিসেবে ঘোষণা করেছে। বিতর্কে 278টি ভোট এবং বিপক্ষে 59টি ভোট দিয়েছে। সোমবার 2 ডিসেম্বর এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে তুরস্কের গণমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড। 1823 সালে প্রতিষ্ঠিত অক্সফোর্ড ইউনিয়ন বরাবরই বিতর্কের মাধ্যমে গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতের গ্রেপ্তারি পরোয়ানা জারির পর অক্সফোর্ড ইউনিয়নের এই পদক্ষেপ বিশ্বব্যাপী আলোচনায় নতুন মাত্রা যোগ করেছে। জানা গেছে, অ্যাপার্থাইড একটি দক্ষিণ আফ্রিকান শব্দ যার অর্থ আলাদা রাখা। এটি এমন একটি ব্যবস্থা যেখানে নির্দিষ্ট গোষ্ঠীকে বর্ণ, ধর্ম বা জাতিগত পরিচয়ের কারণে আলাদা করে বৈষম্যের শিকার করা হয়। দক্ষিণ আফ্রিকার বর্ণবাদী শাসনে এটি ব্যবহৃত হলেও ইসরায়েল একই ধরনের নীতি ফিলিস্তিনিদের ওপর প্রয়োগ করছে বলে অভিযোগ রয়েছে। বিতর্কে ইসরায়েলের পক্ষের বক্তা ইউসেফ হাদ্দাদ বিতর্কিত মন্তব্য করেন এবং ফিলিস্তিনি ছাত্রদের সাথে উত্তেজনাপূর্ণ বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন। এক পর্যায়ে তিনি ফিলিস্তিনি এক ছাত্রকে অপমান করেন এবং শেষ পর্যন্ত তাকে বিতর্ক কক্ষ থেকে বের করে দেওয়া হয়। পরে তিনি সামাজিক মাধ্যমে দাবি করেন, আমি ইসরায়েলি বন্দীদের অপমান মেনে নিতে পারিনি। অন্যদিকে ইউনিয়নের সভাপতি ইব্রাহিম ওসমান মোয়াফি সভাপতির আসন ছেড়ে প্রস্তাবের পক্ষে বক্তব্য রাখেন। তিনি 19 বছর বয়সী শাবান আল দালৌমের মর্মান্তিক মৃত্যুর কথা উল্লেখ করেন, যিনি গাজার আল আকসা হাসপাতালের ওপর ইসরায়েলি হামলায় জীবন্ত পুড়ে মারা যান। তিনি এই ঘটনাকে গাজার হলোকাস্ট বলে আখ্যা দেন। অক্সফোর্ড ইউনিয়নের বিতর্কটি সরাসরি রাজনৈতিক প্রভাব না ফেললেও এটি ইসরায়েলের বিরুদ্ধে বিশ্বব্যাপী জনমতের পরিবর্তনের দিকটি তুলে ধরে, বিশেষ করে একাডেমিক পরিসরে। এদিকে ট্রাম্প এখন চনমনে অবস্থায় আছেন। তিনি জয়লাভ করার আগে অর্থাৎ ভোটের আগে বলেছিলেন তিনি নাকি রাশিয়া, ইউক্রেন ও হামাস ইসরায়েল যুদ্ধ অর্থাৎ মধ্যপ্রাচ্যের অস্থিরতা ও যুদ্ধাবস্থা এক তুড়িতেই থামিয়ে দেবেন বা প্রশমিত করবেন। এর জন্য যা করার তাই নাকি তিনি করবেন। কিন্তু এখন ভোটে জিতে ক্ষমতা গ্রহণের আগ মুহূর্তে ভোল পাল্টাতে শুরু করেছেন। ইসরায়েলের নাগরিক সহ অন্যান্য পশ্চিমা নাগরিকরা যে হামাসের হাতে বন্দী আছে, তাদেরকে মুক্তি না দিলে হামাসের প্রতি কঠিন হুঁশিয়ারি দিয়েছেন তিনি। অথচ হামাসের যে সকল বীরেরা ইসরায়েলি বাহিনীর হাতে বন্দী আছেন, সে বিষয়ে তার কোনো ভ্রুক্ষেপই নেই। আগামী জানুয়ারিতে হোয়াইট হাউসে ক্ষমতা গ্রহণের আগেই ইসরায়েলি জিম্মিদের মুক্তি চেয়েছেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গাজায় ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের হাতে বন্দী ইসরায়েলি জিম্মিদের অবিলম্বে মুক্তির দাবি জানিয়ে বলেছেন, জানুয়ারিতে তিনি দায়িত্ব নেয়ার আগে জিম্মিদের ছেড়ে দিতে হবে। একই সঙ্গে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যদি তাদের মুক্তি না দেওয়া হয় তবে নরকের পরিণতি ভোগ করতে হবে। নিজস্ব সামাজিক মাধ্যমে ট্রাম্প লিখেছেন, আগামী 20 জানুয়ারির আগে জিম্মিদের মুক্তি না দেওয়া হলে মধ্যপ্রাচ্যে চরম মূল্য দিতে হবে। যারা এই মানবতা বিরোধী অপরাধগুলো সংঘটিত করেছে তাদের বিরুদ্ধে আমেরিকার ইতিহাসে সবচেয়ে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এখনই বন্দীদের মুক্তি দাও। ট্রাম্প গাজায় ইসরায়েলের চলমান যুদ্ধে মার্কিন সেনাবাহিনীকে সরাসরি জড়িত করার হুমকি দিচ্ছেন কিনা তা তাৎক্ষণিকভাবে পরিষ্কার করেননি। তবে প্রায় 15 মাসের সংঘাতে মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলকে গুরুত্বপূর্ণ সামরিক ও কূটনৈতিক সমর্থন দিয়েছে। এ সময়কালে কূটনৈতিকভাবে কয়েক দফা যুদ্ধবিরতির প্রচেষ্টা চালিয়েও সফল হয়নি জো বাইডেন প্রশাসন। মার্কিন নির্বাচনের আগে থেকে ট্রাম্প বলে আসছেন তিনি ক্ষমতায় থাকলে মধ্যপ্রাচ্যে যুদ্ধ হতো না।
এখন আন্তর্জাতিক সম্প্রদায় সহ সবার আগ্রহের কেন্দ্রবিন্দু কিভাবে ট্রাম্প গাজায় যুদ্ধ বন্ধ করবেন। নতুন প্রশাসনে ট্রাম্প এমন সব ব্যক্তিদের মনোনীত করেছেন যারা প্রবল ইসরায়েল ঘনিষ্ঠ এবং ফিলিস্তিন বিদ্বেষী। 5 নভেম্বর নির্বাচন পরবর্তী সময়ে গাজা যুদ্ধ নিয়ে যেসব মন্তব্য করেছেন তার মধ্যে এবার সবচেয়ে তীব্র ভাষা ব্যবহার করেছেন ট্রাম্প। তবে এ হুমকির বিপরীতে এখনও কোনো মন্তব্য করেনি হামাস। গোষ্ঠীটি শুরু থেকে বলে আসছে, জিম্মি মুক্তির জন্য গাজায় একটি স্থায়ী যুদ্ধবিরতি নিশ্চিত করতে হবে। একই সঙ্গে ইসরায়েলি সেনাদের গাজা ছাড়তে হবে। গাজায় নিয়মিতভাবে বর্বর হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি দখলদার বাহিনী। দেশটির সেনাদের হাত থেকে রেহাই পাচ্ছে না নিষ্পাপ শিশুরাও। আর এ বিষয়ে বহির্বিশ্বে ইসরায়েলকে সমালোচিত হতে হলেও দলীয় ও প্রশাসনিক পর্যায়ে সমর্থন ছিল নিজ দেশে। তবে এবার ইসরায়েলের এই বর্বরতা নিয়ে মুখ খুললেন দেশটির সাবেক প্রতিরক্ষামন্ত্রী মোশে ইয়ালন। শনিবার ইসরায়েলি সেনাবাহিনীর বিরুদ্ধে গাজায় জাতিগত নির্মূলের অভিযোগ এনেছেন তিনি, যা দেশটিতে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। বেসরকারি ডেমোক্র্যাট টিভি চ্যানেলে একটি সাক্ষাৎকারে ইয়ালন বলেন, আমাদের যে পথে নিয়ে যাওয়া হচ্ছে তা হল বিজয়, সংযুক্তি এবং জাতিগত নির্মূল করা। জাতিগত নির্মূল এর বিষয়ের ওপর জোর দিয়ে তিনি আরও বলেন, সেখানে কি ঘটছে? আর বিত লাহিয়া নেই, আর বিত হনুন নেই। সেনাবাহিনী জাবালিয়ায় হস্তক্ষেপ করছে এবং আরবদের থেকে ভূমি সাফ করা হচ্ছে। সাবেক এই প্রতিরক্ষা মন্ত্রী ইয়ালন, যার বয়স 74, গাজা থেকে ইসরায়েলের প্রত্যাহারের আগে 2002 থেকে 2005 সালের মধ্যে ইসরায়েলি সেনাবাহিনীর প্রধান ছিলেন। পরবর্তীতে 2016 সালে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাথে মতানৈক্যের কারণে পদত্যাগ করেন। তার আগের সময়টাতে প্রতিরক্ষা মন্ত্রী এবং উপপ্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন ইয়ালন। এদিকে আলেপ্পোর নিয়ন্ত্রণ HTS বিদ্রোহীদের হাতে যাওয়ার পর থেকেই উত্তাল সিরিয়ার পরিস্থিতি। সশস্ত্র গোষ্ঠীগুলোকে ঠেকাতে মরিয়া সিরিয়ার সরকারি বাহিনী। এই অবস্থায় প্রশ্ন উঠেছে, হঠাৎ কেন আবারও অস্থিতিশীল হয়ে উঠল সিরিয়া? ইরানের দাবি, নেতানিয়াহু প্রশাসনের মদদেই নতুন করে উত্তাল হয়ে উঠছে সিরিয়া। মধ্যপ্রাচ্যকে অস্থিতিশীল করাই ইসরায়েলের মূল উদ্দেশ্য, দাবি তেহরানের। ভূমি দখলের নেশায় সিরিয়ার গৃহযুদ্ধকে আরও উস্কে দিচ্ছে জায়নবাদীরা, অভিযোগ তেহরানের। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেরি বলেন, জায়নবাদী ইসরায়েলি প্রশাসন বরাবরই বিভিন্ন সন্ত্রাসবাদী গোষ্ঠীকে সমর্থন করে আসছে। নিশ্চিতভাবেই তাদের উদ্দেশ্য দখলদারের বিরুদ্ধে প্রতিরোধকে দুর্বল করে তোলা। বিভিন্ন ইসলামিক গ্রুপকে ব্যবহার করে পুরো মধ্যপ্রাচ্যের নিরাপত্তায় বিঘ্ন সৃষ্টি নেতানিয়াহু প্রশাসনের বহু পুরনো চক্রান্ত। সন্ত্রাসবাদীদের পুনরুত্থান ঠেকাতে পুরো মধ্যপ্রাচ্য এক হয়ে কাজ করবে এমন আশা প্রকাশও করেছে ইরান। ইসমাইল বাঘেরি আরও বলেন, সন্ত্রাসবাদের ভয়াবহতা মধ্যপ্রাচ্যই জানে। তাদের পুনরুত্থান বন্ধে তাই সবাই এক হয়ে কাজ করবে। যত দ্রুত সম্ভব তাদের পতন ঘটানো হবে ইনশাআল্লাহ। এরই মধ্যে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের সঙ্গে সাক্ষাৎ করেছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকসি। আশ্বাস দেন সিরিয়ার সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা দেয়ার। এর আগে রোববার ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানান, সিরিয়া পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে তেল আবিব। গত সপ্তাহে হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার পর লেবানন জুড়ে বৃহত্তম বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। সোমবার এই হামলায় কমপক্ষে 11 জন নিহত হয়েছে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, দক্ষিণাঞ্চলীয় হারিস গ্রামে ইসরায়েলি বিমান হামলায় 5 জন নিহত এবং 2 জন আহত হয়েছে এবং তাল্লোসা গ্রামে আরেকটি বিমান হামলায় 4 জন নিহত, এছাড়া 2 জন আহত হয়েছেন। সংবাদে বলা হয়েছে, গত বুধবার 60 দিনের যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর হিজবুল্লাহ প্রথমবারের মতো ইসরায়েলি বাহিনীকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। এর জেরে বিমান হামলার জবাব দিল ইসরায়েল। হিজবুল্লাহ লেবাননের সেবা ফার্মস নামে পরিচিত একটি বিতর্কিত ইসরায়েল নিয়ন্ত্রিত অঞ্চল মাউন্ট ডোভের দিকে 2টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপের প্রতিক্রিয়ায় ইসরায়েলের সেনাবাহিনী লেবাননের পুরো অঞ্চল জুড়ে হিজবুল্লাহ যোদ্ধা, অবকাঠামো এবং রকেট লঞ্চারগুলোর বিরুদ্ধে সোমবার গভীর রাতে একের পর এক বিমান হামলা চালায়। হিজবুল্লাহ এক বিবৃতিতে বলেছে, এটি ইসরায়েলের বারবার যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের পরে প্রতিরক্ষামূলক এবং সতর্কতামূলক প্রতিক্রিয়া হিসেবে গুলি চালিয়েছে তারা। তাদের অভিযোগ, যুদ্ধবিরতি পর্যবেক্ষণের দায়িত্বপ্রাপ্ত মধ্যস্থতাকারীরা ইসরায়েলের বিরুদ্ধে আসা অভিযোগ খতিয়ে দেখতে ব্যর্থ হয়েছে। লেবাননের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম অনুসারে হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্রের আগে ইসরায়েল দক্ষিণ লেবাননে কমপক্ষে 4টি বিমান হামলা এবং একটি আর্টিলারি ব্যারেজ হামলা করে,
যার মধ্যে একটি ড্রোন হামলা ছিল যা একটি মোটরসাইকেলে একজন ব্যক্তিকে হত্যা করে। এছাড়া আরেকটি হামলায় লেবাননের নিরাপত্তা সেবার একজন কর্পোরাল নিহত হয়। ইসরায়েল বলেছে, যুদ্ধবিরতি চুক্তির অধীনে প্রতিশোধ নেওয়ার অধিকার তাদের রয়েছে। লেবাননের পার্লামেন্টের স্পিকার নাবিহ বেরি লেবাননের আকাশসীমা লঙ্ঘন করে 50 বারের বেশি যুদ্ধবিরতি লঙ্ঘন করার জন্য ইসরায়েলকে অভিযুক্ত করেছেন। গাজায় বিধ্বংসী ইসরায়েল হামাস যুদ্ধের ফলে 1 বছরেরও বেশি সময় ধরে হিজবুল্লাহ এবং ইসরায়েলের মধ্যে সংঘাতের সূত্রপাত। প্রায় 14 মাস পর দুই পক্ষ যুদ্ধবিরতির চুক্তিতে পৌঁছাতে সম্মত হয়, কিন্তু নতুন করে ইসরায়েলের হামলায় এই যুদ্ধবিরতি ভঙ্গুর বলে প্রতীয়মান হচ্ছে, বৃহত্তর আঞ্চলিক স্থিতিশীলতার জন্য যা বড় হুমকি। দর্শক, আজকের মতো শেষ করছি এখানেই। ধন্যবাদ।